হ্যালো 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 বাচ্চা লোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই এম হেয়ার। কি অবস্থা তোমাদের সবার? অনেকেই জয়েন করেছো, প্রচুর কমেন্ট, প্রচুর কথাবার্তা। আমি এখনো সবার কমেন্ট কথাবার্তা দেখে ছাড়তে পারি নাই। মোসাম্মদ ফাহিমা, সামি, রিপা, রিজু, জান্নাতুল, আয়েশা, মিজানুর, তনজিনা, তানিয়া, মোহাম্মদ জুনায়েদ, রিপা, সামি, হুমায়রা, মোস্ট প্রবাবলি ফারিয়া, জুনায়েদ, তাসমি, হাফসা, তন্নি, অনিক, লাকি, অন্তিম, ডিএমসি টার্গেট, এটা একজনের আইডির নাম, সাদমান, স্বাধীন, রিপা, অন্তিম, সারিয়া, আফিয়া, শিশির, ফাহিম। আই লাভ ইউ এভরিওয়ান। বাচ্চা লোক প্রায় 500 স্টুডেন্টের মতো তোমরা জয়েন করে আছো আমাকে এই মুহূর্তে। আর একদমই সময় নষ্ট করতে যাচ্ছি না, চলো আমরা শুরু করে দেই। আমরা কি শুরু করব? আমাদের বৃষ্টি বিঘ্নিত যেই ক্লাসটি, আমরা বৃষ্টি বিঘ্নিত না, মানে টেকনিক্যাল গড়বড়ের কারণে আমরা যেই ক্লাসটা নিতে পারি নাই, শুরু করছিলাম আমরা ক্লাসটা, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার নাম্বার 6। আমরা এই লেকচার নাম্বার 6 এর ক্লাসটা শুরু করব এবং আজকে মূলত আমরা এই টপিকগুলা পড়বো বলে ঠিক করে রেখেছি। এগুলা সবগুলাই বেসিক্যালি আমাদের এর আগের দিনেরই পড়া, গতদিন আমরা তেমন কিছু পড়তে পারি নাই। আচ্ছা, প্রাইজ কারা কারা পেলো এইটা ঘোষণা করে দেওয়া হবে। আগামীকালকে একটা ছুটির দিন আছে। আগামীকাল কি মাহমুদুল্লাহ ভাই, আগামীকাল ছুটিটা কি ঈদে মিলাদুন নবীর? কালকে ঈদে মিলাদুন নবীর একটা ছুটি আছে। ইনশাল্লাহ আগামীকালকে গ্রুপে পোস্ট যাবে টপ 3 জনের নাম ঠিকানা সহ। মানে নাম যাবে, এরপরে ঠিকানা আমি কালেক্ট করে নিব ওদের কাছ থেকে। টপ 3 জনের মধ্যে 2 জন সিলেক্ট করে ফেলছি, আরেকজনকে সিলেক্ট করতে পারি নাই, মানে নানান কাজের চাপে। উফ, সামনে আবার অ্যাডমিশনের কোর্স নামছে, আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু হবে, অ্যাডমিশনের কোর্স প্ল্যান রেডি করা, বই বানানো, এই সব কিছু নিয়েও ব্যাপক ব্যস্ত ছিলাম। কে যেন বলল খুব অসুস্থ। আহারে ভাইয়া, আল্লাহ তোকে জলদি সুস্থতা দান করুক। ঠিক আছে, ওকে ওকে, ফাইন ফাইন। ওয়েবসাইটে ক্লাস করা যায় না কেন? ওয়েবসাইটে ক্লাস করতে পারার কথা, ওয়েবসাইটে ক্লাস করতে না পারার কোনো কারণ নাই ভাইয়া। হ্যাঁ, যে কোনো সমস্যায়, যে কোনো সমস্যায় ওয়েবসাইটে ক্লাস করা যাচ্ছে না, পিডিএফ পাওয়া যাচ্ছে না, ইত্যাদি যে কোনো ধরনের সমস্যায় আপনারা হচ্ছে 16780 এই নাম্বারে একটা হ্যালো বলে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা এই নাম্বারে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনাদের যে কোনো কথা, কোয়েশ্চেন, প্রশ্ন, জিজ্ঞাসা, এই সব কিছু জানানোর জন্য। এই যে ওয়েবসাইট থেকে ক্লাস করছে তুহিন, তাসমি, ওকে ওকে ফাইন। হ্যাঁ, ফাহমিদা আপু, ফাহমিদা আপু জি। মারিয়া, তোমারটা না দেখে থাকলে এখন কি করা যাবে? তুমি হয়তো যেই সময়ের মধ্যে ড্রপ করার কথা, তুমি হয়তো সেই টাইম লাইনটা মিস করেছো, সেই জন্য হয়তো বা দেখি নাই, হইতে পারে। ওকে ওকে ফাইন। আমি অনেকের হোমওয়ার্ক দেখছি, মানে আমি একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিলাম, মোস্ট প্রবলি 2 তারিখ রাত 11টা 49 পর্যন্ত। সো এই টাইমের ভিতরে যারা যারাই হচ্ছে সাবমিট করেছে সবারটা দেখেছি। যাই হোক, এরকম হোমওয়ার্ক এর পরেও আসবে, এরপরেও টপ 3-তে যাওয়ার সুযোগ থাকবে, এরপরেও ভাইয়ার কাছ থেকে গিফট বা উপহার পাওয়ার সম্ভাবনা থাকবে। সো জাস্ট দিস ইজ দ্য ফার্স্ট। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। আসেন আমরা শুরু করি, আসুন আমরা শুরু করি। আমরা স্বাধীনতার মাত্রা দিয়ে হচ্ছে কথাবার্তা বলা শুরু করব। সো স্বাধীনতার মাত্রা, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে লেখা হয় হচ্ছে DOF সংক্ষেপে, ডিগ্রিজ অফ ফ্রিডম। এবং ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে, স্বাধীনতার মাত্রা নিয়ে আমাদের কথাবার্তা কি হয়েছিল, যে যে কোনো গতিশীল বস্তু কয়টা স্বাধীন ডিরেকশনে গতিশীল হইতে পারে, অথবা যে কোনো গতিশীল বস্তুর গতিকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে কয়টা এটাকে আমরা কি বলবো, যে স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন। ঠিক আছে, কমপক্ষে যতগুলো স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন বা নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন, সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। সো আমাদের একদম কেতাবি সংজ্ঞা, বইয়ের সংজ্ঞাটা আমরা দেখে ফেলি।
কোনো বস্তু বা সিস্টেমের গতির যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম বলে। ওকে ফাইন, এবারে আসেন, আমরা এই স্বাধীনতার মাত্রা পর্যন্ত পড়ে রাখছি আরো 2 ক্লাস আগে, এরপরে আমরা আর আগাইতেই পারতেছি না। সো চলেন এবার আমরা একটু সামনের দিকে আগাই। সো সামনের দিকে আগাইতে গেলে এই জায়গায় আমি যেটা করব, একটা ছক একটু বানায় নিতে চাই। বাচ্চা লোক একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ছক যদি আমি বানায় নিই তাইলে ছকটা যেটা হবে সেইটা হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি, এরপরে হচ্ছে কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি বা যেটাকে আমরা ঘূর্ণন গতিশক্তিও বলতে পারি, কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি। আরেকটা কি, আরেকটা হচ্ছে মোট গতিশক্তি, মোট গতিশক্তি। দেখো আমরা তো হচ্ছে গ্যাসের পার্টিকেল নিয়ে কথা বলছি, গ্যাসের অণুপরমাণু নিয়ে আমরা কথা বলছি। সো গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আমরা 2 ধরনের গতি দেখতে পাই। গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আমরা কয় ধরনের গতি দেখতে পাই বাচ্চা লোক? গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আমরা 2 ধরনের গতি দেখতে পাই। একটা কি, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি এবং আরেকটা হচ্ছে কৌণিক বা ঘূর্ণন গতিশক্তি। এবং মজার কথা হচ্ছে, মানে কারো যদি একটু হায়ার লেভেলের বইপত্র ঘাটাঘাটি করার অভ্যাস থাকে বা ইন্ডিয়ান রাইটারদের বইটই একটু টুকটাক ঘাটাঘাটি করার অভ্যাস থাকে, তাহলে তোমরা এরকম একটা গতিশক্তির কথাও জানতে পারবা, সেটার নাম হচ্ছে কম্পন গতিশক্তি, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। এখন কথা হচ্ছে আমরা কম্পন গতিশক্তিটা পড়ি না। কেন আমরা কম্পন গতিশক্তিটা পড়ি না? কারণ আমাদের সিলেবাসের ভিতরে যতটুকু আছে ততটুকু শুধুমাত্র রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তিকেই কভার করে। ঠিক আছে, কম্পন গতিশক্তির জন্য অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, গ্যাস পার্টিকেল গুলো ভাইব্রেট করার জন্য, কম্পিত হওয়ার জন্য অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তো আমরা ধরেই নেই যে অত উচ্চ তাপমাত্রায় আমরা হিসাব নিকাশ করছি না, আমরা হিসাব নিকাশ করছি নর্মাল মোটামুটি রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচারের চাইতে আর একটু বেশি তাপমাত্রায়। সো এই কারণে আমরা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিটা বাদ দিয়ে যাচ্ছি। বাট এইটা জাস্ট মনে মনে জেনে রাখো বা খাতার কোনায় টুকে রাখতে পারিস যে গ্যাস পার্টিকেলের ক্ষেত্রে, গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে গতিশক্তি মূলত 3 ধরনের: রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, আর একটা হচ্ছে কম্পন গতিশক্তি। কম্পনটা আমাদের সিলেবাসে নাই, আমরা পড়ছি না। আচ্ছা, এখন আসেন গ্যাস পার্টিকেল কয় ধরনের হয়। গ্যাস পার্টিকেল কয় ধরনের হয়? গ্যাস পার্টিকেল হইতে পারে 3 ধরনের। গ্যাস পার্টিকেল হইতে পারে 3 ধরনের। কি রকম 3 ধরনের বাচ্চা লোক? ফার্স্টে হইতে পারে এক পরমাণুক, এক পরমাণুক। এক পরমাণুক গ্যাস কোনগুলো আমরা জানি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমাদের যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে সেই সবগুলো গ্যাস কি? সেই সবগুলো গ্যাস হচ্ছে এক পরমাণুক গ্যাস। ওকে ফাইন, গেল এক পরমাণুক গ্যাস। এরপরে কি আসতে পারে? এরপরে আসবে হচ্ছে দ্বিপরমাণুক, এরপরে আসবে হচ্ছে দ্বিপরমাণুক। তো দ্বিপরমাণুক গ্যাস আমরা খুবই কমনলি যাদেরকে চিনি, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সবগুলো হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা আসবে, সেটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে বহু পারমাণবিক, মানে মোর দেন 2, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। সো বহু পারমাণবিক গ্যাসগুলো কি হইতে পারে? একটা এক্সাম্পল হইতে পারে জলীয় বাষ্প, আরেকটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে মিথেন। সো এইরকম বিভিন্ন ধরনের গ্যাসের জন্য রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি এবং মোট গতিশক্তি, এই 3 ধরনের গতিশক্তির জন্য আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার মান। ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার মান। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসেন, এইটা আমাদের গত বৃষ্টিবিঘ্নিত ক্লাসের ভিতরেও আমি বলছিলাম, বা এর আগের ক্লাসে অর্থাৎ আমাদের লেকচার নাম্বার 5 এর ভিতরেও আমরা বলছিলাম যে আমরা বেসিক্যালি সরল রেখায়, সরল রেখায় আমরা কয়টা ডিরেকশনে গতিশীল হইতে পারি? সরল রেখায় আমরা গতিশীল হইতে পারি 3টা ডিরেকশনে।
এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর জেড এক্সিস, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এইটা আমাদের জন্য যেরকম সঠিক, এইটা গ্যাস পার্টিকেলের জন্যও সেই রকম সঠিক। সবাই একটু মনোযোগ দেন, আমার কথাবার্তাগুলোর দিকে ফোকাস করেন। পরবর্তীতে আমি যখন জিজ্ঞেস করব কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন কোয়েশ্চেন জিজ্ঞেস করেন। এর মধ্যে একজন জিজ্ঞেস করছে, স্যার এক পরমাণু বুঝবো কিভাবে? আমরা জানি না বাবা যে নিষ্ক্রিয় গ্যাসগুলা সবগুলা হচ্ছে এক পরমাণু। নিষ্ক্রিয় গ্যাসগুলা তো সবগুলাই এক পরমাণু। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন সবগুলাই তো এক পরমাণু। ঠিক আছে, বুঝতে পারছি? বৃষ্টি না, বোর্ড বিঘ্নিত ক্লাস। আরে ভাই, ক্রিকেট খেলায় যেরকম বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়, সো খেলার মধ্যে ওই পড়ার মধ্যে বৃষ্টি বিঘ্নিত ক্লাস। ঠিক আছে। মুশফিকুর রহমান, জাস্ট আজকে আমার মনটা ভালো বলে তোমাকে এখন ব্লক করা হলো না। আর আমাদের ক্লাসে মাহমুদুল্লাহ ভাই বসে আছে বলে, মাহমুদুল্লাহ ভাই একজন নিপাট ভদ্রলোক, নাইলে তুমি যে কমেন্টটি করেছো টুকুস করে ধরে তোমাকে ব্যান ফ্রম চ্যাট করে দেওয়া উচিত। দুষ্টর দুষ্ট। ওকে ওকে, সবাই অবশ্যই এই জিনিসটা নোট করবেন, অবশ্যই এই জিনিসটা নোট করবেন। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল থিং অফ আওয়ার ক্লাস। ঠিক আছে, গ্যাসের গতিশক্তি এমসিকিউতে 2টা না 3টা দাগাবো। ভাই তোর কথা বুঝি নাই মিশাইল। দ্বিপরমাণুক না বলে অণু বললে কি হয়? দ্বিপরমাণু কি বলবো? গ্যাসের খেয়াল করো, এখানে তো সবগুলাই অণুই বুঝাচ্ছে। পানির অণু H2O, মিথেনের অণু CH4, অক্সিজেনের অণু O2, নাইট্রোজেনের অণু N2, কিন্তু হিলিয়ামের অণুও যা, হিলিয়ামের পরমাণুও তা, কারণ হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। ক্রিপ্টন, জেনন, রেডন সবগুলাই হচ্ছে এক পরমাণু গ্যাস। তার মানে এক পরমাণু, ওটার অণুর ভিতরেও একটাই পরমাণু আর পরমাণুতে একটাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? জেনন, জেনন এক্সি দিয়ে বোঝানো হয়েছে জেনন। কেমিস্ট্রি একদম পরশ নাই, পর্যায় সারণীর উপর দখল নাই। ঠিক আছে, বহু পারমাণবিক নাকি শেষেরটা? হ্যাঁ, মিথেন CH4, CH4 মিথেন, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, তাহলে টোটাল 5টা পরমাণু। 5টা পরমাণু। গ্যাসের গতিশক্তি কয় প্রকার? পরীক্ষায় আসলে 2 না 3 দাগাবো। 2 প্রকার দাগানোই ভালো। ডফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। স্যার আপনারা আগের ক্লাস করেন নাই, আপনারা আগের ক্লাস করেন নাই, আপনারা এখন মানে ডিগ্রিজ অফ ফ্রিডমের 3য় ক্লাসে এসে আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন ডফ মানে কি? ডফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, ওকে। কোন মৌল কোথায় থাকে, কোন গ্যাস ব্যবহার করা হয়েছে, এগুলা আমাদের কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে। আমরা তো সামনে ম্যাথ করব, আগে সূত্রগুলা বুঝে নেই বাচ্চা লোক, তারপরে আমরা ম্যাথের দিকে যাই। আচ্ছা আসো সবাই, কথা বলো না। তাইলে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার একটা এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাস, এটা কি হইতে পারে? এটা হইতে পারে এটা একটা হিলিয়াম, এটা হইতে পারে একটা হিলিয়াম। খুব ভালো কথা। এরপরে আমি ধরে নিলাম এই জায়গায় এখানে আছে হচ্ছে একটা দ্বিপরমাণু গ্যাস, হইতে পারে এইটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আর ধরে নিলাম এইখানে আছে একটা বহু পারমাণবিক গ্যাস। বহু পারমাণবিক গ্যাস কি হইতে পারে? বহু পারমাণবিক গ্যাস হইতে পারে জলীয় বাষ্প বা পানি। আচ্ছা, এখন আসেন সবাই একটু ফোকাস করেন, সবাই একটু ফোকাস করেন হচ্ছে রৈখিক গতিশক্তির দিকে। সবাই একটু রৈখিক গতিশক্তির দিকে ফোকাস করেন, সবাই রৈখিক গতিশক্তির দিকে ফোকাস করেন। এই যে আমরা 3 ধরনের 3টা গ্যাস পার্টিকেল দেখছি, যে অক্সিজেন, হিলিয়াম এবং জলীয় বাষ্প। অক্সিজেন, হিলিয়াম এবং জলীয় বাষ্প, এরা সরল রেখায় কয়টা ডিরেকশনে চলাচল করতে পারে? এই হিলিয়াম, এই অক্সিজেন এবং জলীয় বাষ্প, এরা সরল রেখায় কয়টা ডিরেকশন, কয়টা দিকে চলাচল করতে পারে? কি মনে হয় সরল রেখায় কয়টা ডিরেকশন? ভেরি গুড ফারিহা, হাফসা, তৌফিক, রোম্মান, সৌমিক, রিপা 2টা বলছো ভুল উত্তর। দেবজিৎ 2টা বলছো ভুল উত্তর। এর মধ্যে ভাই একটু উপরে যাও তো,
ভাই একটু উপরে যাও তো, আরেকটু উপরে, পাইছি একজন লিজেন্ডার পাইছি, ইশরাত জাহান। ইশরাত জাহান বলছে 6টা। ইশরাত জাহান মারাত্মক মারাত্মক অ্যান্সার করেছিস, আমি হতবাক হয়ে যাই। খেয়াল করেন ভাই, সরল রেখায় কয়টা ডিরেকশনে যাইতে পারে, কিন্তু আমি এক্সিসও এঁকে দিছি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তাইলে সরল রেখায় যাইতে পারে কয়টা ডিরেকশন বরাবর? সরল রেখায় যাইতে পারে 3টা ডিরেকশন বরাবর। তাহলে রৈখিক গতিশক্তির কথা যখন আমাকে বলবে, রৈখিক গতিশক্তির কথা বলবে, তখন আমার এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3, দ্বি পরমাণু গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3, বহু পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3। সো 3 3 3, সো ইটস কমন ফর এভরিওয়ান। রৈখিক গতিশক্তির ক্ষেত্রে সকল ধরনের গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাস, দ্বি পরমাণু গ্যাস, বহু পারমাণবিক গ্যাস, যে কোনো ধরনের গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হবে 3 করে। বলেন বুঝতে পারছেন কিনা? উচিতা সাব্বির না কে যেন, ভাইয়া বুঝি নাই। ভাইয়া খুব সিম্পল কথা, কেউ যদি না বুঝেন আমি আবারও বলে দিচ্ছি। সরল রেখায়, বাচ্চা লোক, মানে গ্যাস নিয়ে আমরা পড়ালেখা করতেছি, গ্যাসের কথা চিন্তা করার দরকার নাই। নর্মালি তুমি চিন্তা করো, আমরা এরকম একটা কথা বলি না যে আমরা একটা 3 ডাইমেনশনাল স্পেসে বাস করি, একটা ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় বাস করি। আপনি এই মুহূর্তে যেই রুমে আছেন, সেই রুমের একটা দৈর্ঘ্য আছে, সেই রুমের একটা প্রস্থ আছে, এবং সেই রুমের একটা উচ্চতা আছে। তার মানে আমরা 3 ডিমেনশনাল স্পেসে বাস করি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। শুভ ভাইয়া ভেক্টর পড়াচ্ছে না, তাইলে তো এক্সিস সম্পর্কে আরো ভালো করে জানার কথা, যে এক্স এক্সিস মানে ওখানে তো আরো বেশি জিনিস পড়তেছেন। এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড এক্সিস বরাবর একক ভেক্টর কে ক্যাপ। তো আমি একক ভেক্টরের দিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে সরল রেখায় আমরা কয়টা ডিরেকশনে চলতে পারি। সরল রেখায় আমরা 3টা ডিরেকশনে চলতে পারি। এটা যেরকম মানুষের ক্ষেত্রে সঠিক, এইটা এই গ্যাস পার্টিকেল গুলার ক্ষেত্রেও সঠিক। এই গ্যাস পার্টিকেল গুলাও সরল রেখায় এক্স এক্সিস বরাবর চলতে পারে, ওয়াই এক্সিস বরাবর চলতে পারে, এবং জেড এক্সিস বরাবর চলতে পারে। তাহলে রৈখিক গতিশক্তি কি সেই কথায় আমরা এখনো যাচ্ছি না বাবু। আমরা আগে স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডমটা জেনে নিতে চাচ্ছি। আমরা এরপরে গতিশক্তির কাছে যাব। আগে ডিগ্রিজ অফ ফ্রিডমটা ক্লিয়ার করি, তারপরে আমরা গতিশক্তির কাছে যাব, ঠিক আছে? তাহলে রৈখিক গতিশক্তির জন্য যে কোনো ধরনের গ্যাসই হোক না কেন, স্বাধীনতার মাত্রা হবে 3টা করে, কারণ ওরা প্রত্যেকেই 3টা এক্সিস বরাবর গতিশীল হইতে পারে, ঠিক আছে? এই মানগুলা দিয়ে কি হবে প্লিজ বলবেন? এই মানগুলা দিয়ে আমরা যখন গ্যাসের গতিশক্তি বের করব, তখন স্বাধীনতার মাত্রার সূত্রটা বসাইতে হয়। গ্যাসের গতিশক্তি যখন আমরা বের করব, তখন স্বাধীনতার মাত্রার সূত্রগুলো আমরা বসাবো। শাহিন মল্লিক, আপনার কমেন্ট আদৌ দেখা যায় ভাইয়া, ঠিক আছে? আব্দুল সালাম, আরে 640 জন। স্বাধীনতার মাত্রা কি কাজে লাগে? গতিশক্তি বাইর করতে গেলে স্বাধীনতার মাত্রা কাজে লাগে। গতিশক্তি বাইর করতে গেলে, গ্যাসের গতিশক্তি বাইর করতে গেলে স্বাধীনতার মাত্রা কাজে লাগে। আর যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সৌভাগ্য হয় আমার মতো, তখন দেখবেন স্বাধীনতার মাত্রা আরো অনেক ডিফারেন্ট ব্যবহার আমরা করব। আফিয়া, সিও বহু পরমাণবিক, সিও দিয়ে তুমি যদি কার্বন মনোক্সাইড বুঝাও, তাইলে এটা অবশ্যই দ্বিপরমাণুক। সিও দিয়ে কার্বন মনোক্সাইড যদি বুঝাই, কার্বন আছে একটা, অক্সিজেন আছে একটা, অবশ্যই দ্বিপরমাণুক। বুঝতে পারছি? কাজী মারিন আমাকে কোশ্চেন করেছে, ভাইয়া আজ আপনার মন ভালো হওয়ার কারণ কি? আজকে আমাদের 2টা অ্যাডমিশনের কোর্সে লঞ্চিং লাইভ।
বেসিক্যালি একটা লঞ্চিং লাইভ এখন চলতেছে, যেটা হচ্ছে বি ইউনিটের লঞ্চিং লাইভ। সেখানে সব ভাইয়ারা আছে, শিক্ষক টিচাররা, ভাইয়াররা, মেন্টররা সবাই আছে। এটা হচ্ছে ভার্সিটি বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, জিএসটি বি ইউনিটের জন্য যে আমাদের অ্যাডমিশনের কোর্স, সেটা লঞ্চিং লাইভ হচ্ছে। আর রাত 9টায় আমাদের আরেকটা লঞ্চিং লাইভ আছে, যেই লঞ্চিং লাইভটা হচ্ছে এ ইউনিটের, এ ইউনিট, বিইউ এ ইউনিট, জিএসটি এ ইউনিট, এই সব কিছুর জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। আসবো, কে জানি খুব ব্রিলিয়েন্ট একজনকে পাইছি, ফাহিম। ফাহিম বলছে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড হইলে, ফাহিম ফাইয়াজ মোস্তফা, কার্বন ডাইঅক্সাইড হইলে। ওকে আসবো, কার্বন ডাইঅক্সাইডের দিকে আসবো। বাচ্চা লোক প্লিজ, রৈখিক গতিশক্তির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 3 করে। রৈখিক গতিশক্তির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 3 করে। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি সবাই বুঝতে পারছেন? এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রৈখিক গতিশক্তির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 3 করে। তাহলে রৈখিক গতিশক্তি যদি আমরা বুঝে ফেলি, তাইলে এবার আমরা সবাই একটু কনসেন্ট্রেট করব কৌণিক গতিশক্তির দিকে। রৈখিক গতিশক্তির দিকে, রৈখিক গতিশক্তি আমাদের সবার ক্লিয়ার হয়ে গেলে আমরা কৌণিক গতিশক্তির দিকে একটু কনসেন্ট্রেট করব। ওকে ফাইন, এবার একটু মনোযোগ দেন, এবার একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে, সবাই একটু কথা শুনেন বাচ্চা লোক, সবাই একটু কথা শুনেন। সেটা হচ্ছে এই যে কৌণিক গতিশক্তি আছে, এই যে কৌণিক গতিশক্তি আছে, এই কৌণিক গতিশক্তির স্বাধীনতার মাত্রাটা একটু ডিফারেন্টলি আমরা বের করি। সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো, কিচ্ছু লিখতে হবে না এখন, কারো কোনো কিছু লেখার প্রয়োজন নাই। সবাই দয়া করে নেক্সট 5টা মিনিট আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা গ্যাসের অণুর কৌণিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা কত হবে সেইটা জানতে চাই, বুঝতে চাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে গ্যাসের অণুগুলা কয়টা এক্সিস বরাবর ঘুরতে পারে? গ্যাসের অণুগুলা কয়টা এক্সিস বরাবর ঘুরতে পারে? তো আমরা তো জানি আমাদের এক্সিস হচ্ছে 3টা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তাইলে ওরা 3টা এক্সিস বরাবর ঘুরবে, এক্স এক্সিস বরাবর ঘুরবে, ওয়াই এক্সিস বরাবর ঘুরবে, জেড এক্সিস বরাবর ঘুরবে। কিন্তু ভাইয়া আমাকে কি 2টা কলম দিতে পারেন? 2টা কলম যেগুলার ক্যাপ আছে, ক্যাপওয়ালা 2টা কলম জোগাড় করেন প্লিজ। ওকে ফাইন, আচ্ছা। সো ঘুরতে পারে কয়টা এক্সিস বরাবর? 3টা এক্সিস বরাবর ঘুরতে পারে। এখন কাহিনী হচ্ছে এই কৌণিক গতিশক্তির স্বাধীনতার মাত্রাটা ডিপেন্ড করবে হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের জন্য আরেকটা এক্সট্রা পেজ নিয়ে তোমাদেরকে বুঝাই দিব। কৌণিক গতিশক্তির স্বাধীনতার মাত্রা ডিপেন্ড করবে হচ্ছে 2টা কারণে। একটা কারণ হচ্ছে জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক নিয়ে আমরা এখনো খুব বেশি পড়ালেখা করি নাই। জড়তার ভ্রামক নিয়ে আমাদের পড়ালেখা কোথায় আছে? জড়তার ভ্রামক নিয়ে আমাদের পড়ালেখা আছে চ্যাপ্টার নাম্বার 4 নিউটনীয় বলবিদ্যায়। সো যেহেতু জড়তার ভ্রামক নিয়ে আমরা পড়ালেখা করি নাই, সো জড়তার ভ্রামকটা আমরা লাগবে না। সো আরেকটা কেস আছে, সো আরেকটা কেস, এইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটাই আমরা একটু বুঝবো। সেটা কি? সেটা হচ্ছে ঘূর্ণনের ফলে, এই যে ঘুরতেছে, কৌণিক গতিশক্তি মানে কি? কৌণিক গতিশক্তি মানে তো হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। সো ঘূর্ণনের ফলে অণুর, এটাকে কি বলা যায়? ঘূর্ণনের ফলে অণুর ওরিয়েন্টেশনের বাংলাটা কি? ওরিয়েন্টেশনের বাংলাটা কি বস? গুগল মারেন। ঘূর্ণনের ফলে অণুর ওরিয়েন্টেশন পাল্টে যায় কিনা? ঘূর্ণনের ফলে অণুর ওরিয়েন্টেশন পাল্টে যায় কিনা? তো সবাইকে আমি বলবো একটু এই কথাটার দিকে ফোকাস করতে, যে ঘূর্ণনের ফলে অণুর ওরিয়েন্টেশন পাল্টায় যায় কিনা। ওরিয়েন্টেশন মানে নবীনবরণ, দিক বিন্যাস বা এরকম কিছু একটা। ওরিয়েন্টেশন মানে নবীনবরণ। পাইছো রে পাইছো, ওরিয়েন্টেশন না? আচ্ছা আসো, যেটা বলতে চাচ্ছি সেটা বুঝি।
যেটা বলতে যাচ্ছি, ভাইয়া কিন্তু বলছে কোনো কমেন্ট না করতে। সবাই একটু বুঝেন, আমি ধরে নিলাম যে কোনো একটা গ্যাসের অণু এইরকম, এরকম একটা তীর চিহ্ন, কোন একটা গ্যাসের অণু এরকম একটা তীর চিহ্নওয়ালা, ঠিক আছে, এরকম হচ্ছে একটা গ্যাসের অণু আছে। এখন এই গ্যাসের অণুটা যদি 90 ডিগ্রি ঘুরে, এই গ্যাসের অণুটা যদি 90 ডিগ্রি ঘুরে, তাইলে আমি দেখলাম যে এই হচ্ছে গ্যাসের অণুটার বর্তমান অবস্থা। 90 ডিগ্রি ঘুরছে, তাহলে গ্যাসের অণুর বর্তমান অবস্থা কিরকম হবে? এরকম। আচ্ছা, আমি বললাম যে না, 90 ডিগ্রি ঘুরাই নেই, আমি এটাকে 180 ডিগ্রি ঘুরাইছি। কদ্দূর ঘুরাইছি? 180 ডিগ্রি। কদ্দূর ঘুরাইছি? 180 ডিগ্রি। তাইলে এখন অবস্থাটা কিরকম? এখন অবস্থাটা হচ্ছে এইরকম। বুঝতে পারছেন? তাহলে খেয়াল করেন, যেই অণুটা এরকম খাড়া ছিল, লম্বালম্বি ছিল, যেই অণুটা এরকম খাড়া বা লম্বালম্বি ছিল, এই লম্বালম্বি ছিল, এই অণুটা কি করছে? এই অণুটা কাত হয়ে গেছে। তাহলে কাত হয়ে নতুন একটা দিক বিন্যাস দেখাচ্ছে, নতুন একটা দিক বিন্যাস দেখাচ্ছে। ও ছিল কিরকম হয়ে? খাড়া হয়েছিল, কিন্তু খাড়া হওয়া থেকে ও এখন তীর চিহ্নের মাথাটা কোন দিকে দেখাচ্ছে? তীর চিহ্নের মাথাটা দেখাচ্ছে ডান দিকে। আবার যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি, তখন তীর চিহ্নের মাথাটা কোন দিকে দেখাইছে? তীর চিহ্নের মাথাটা দেখাইছে নিচের দিকে। তীর চিহ্নের মাথাটা দেখাইছে নিচের দিকে। তাইলে আমাকে একটু বলেন বাচ্চা লোক, প্লিজ প্লিজ, আজাইরা বাজাইরা কমেন্ট করিস না প্লিজ, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি প্লিজ। সো আমার কথা হচ্ছে, এই যে অণুটা 90 ডিগ্রি ঘুরছে, বা এই যে অণুটা 180 ডিগ্রি ঘুরছে, এইটা কি ওকে দেখে বোঝা যাচ্ছে না? এইটা কি ওকে দেখে বোঝা যাচ্ছে না যে শুরুতে কি ছিল? তীর চিহ্নের মাথা উপরের দিকে। তীর চিহ্নের মাথা কোন দিকে ছিল? উপরের দিকে। কিন্তু ঘুরাই দিছি 90 ডিগ্রি, এখন তীর চিহ্নের মাথা কোন দিকে? তীর চিহ্নের মাথা ডান দিকে। আবার আদি অবস্থা থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিলাম, তীর চিহ্নের মাথা কোন দিকে? তীর চিহ্নের মাথা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা তো এই অণুটাকে দেখে বুঝতে পারতেছি যে ঘূর্ণনের ফলে, ভেরি ইম্পর্টেন্ট, ঘূর্ণনের ফলে অণুর ওরিয়েন্টেশন পাল্টায় গেছে, বা অণুর দিক বিন্যাস পাল্টায় গেছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ঘূর্ণনের ফলে অণুর দিক বিন্যাস পাল্টায় যাওয়ার ব্যাপারটা আমরা বুঝলাম। ওকে ফাইন। তাহলে এখন আসেন আমাদের জন্য যে অণুগুলা দেওয়া ছিল, সবার ফার্স্টে বাচ্চা লোক আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসের অণু। সাপোজ এটা হচ্ছে একটা হিলিয়াম। সবাই মনোযোগ দেন প্লিজ। সো একটা হিলিয়াম অণু কিরকম? একটা হিলিয়াম অণু হচ্ছে একটা ছোট পিংপং বলের মতো। হিলিয়াম অণুটা কিরকম? একটা ছোট পিংপং বলের মতো। পিংপং বল বা টেনিস বল, চিন্তা করো যে একটা ছোট বল। এখন এই বলটা ধরো এক্স এক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরছে। এই বলটা এক্স এক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরছে। তো 90 ডিগ্রি ঘুরার পরও তার অবস্থান কিরকম হবে? তার অবস্থান হবে এরকম। আমি বললাম আচ্ছা, এবার এটাকে ধরে 180 ডিগ্রি ঘুরাই। 180 ডিগ্রি ঘুরানোর পরে তার অবস্থান কিরকম হবে? এরকম। মানে তুই যত ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরাস না কেন, এই যে হিলিয়াম অণুটা আছে, এই হিলিয়াম অণুটাকে তুই 90 ডিগ্রিতে ঘুরা, 180 ডিগ্রিতে ঘুরা, 360 ডিগ্রিতে ঘুরা, যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাও না কেন, যে কোনো অ্যাঙ্গেলে এই হিলিয়াম অণুটাকে তুমি ঘুরাও না কেন, হিলিয়াম অণুটার দিক বিন্যাস বা চেহারা ছবির মধ্যে কোনো পরিবর্তন কি দেখা যাবে নাকি যাবে না? আমার কথা কি বুঝাইতে পারছি? একটা হিলিয়াম অণু আছে, হিলিয়াম অণুটা এখন কি করছে? ঘুরছে, ঘূর্ণন গতি, ঘুরছে। সো এই হিলিয়াম অণুটাকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি বা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইলাম, তাহলে তার চেহারা বা তার দিক বিন্যাসে কোনো পরিবর্তন দেখা যাবে না। ভেরি গুড, থ্যাংক ইউ, লাভ ইউ বাচ্চা লোক। তাহলে খেয়াল করেন, এইবার চলে আসেন, তাইলে ঘূর্ণনের ফলে ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস পাল্টায় গেছে না যায় নাই? ঘূর্ণনের ফলে ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস পাল্টে যায় নাই। এই কারণে এক পরমাণুক যে কোনো গ্যাসের জন্য কৌণিক গতিশক্তির ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম
বা স্বাধীনতার মাত্রা হবে 0। এক পরমাণুক যে কোনো গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হবে 0। সবাই কি বুঝতে পারছি বাচ্চা লোক? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? কৌণিক গতিশক্তি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 0। কেন স্বাধীনতার মাত্রা 0 হবে? কারণ ওই যে বললাম, ঘূর্ণনের ফলে ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসের কোনো পরিবর্তন হয় নাই। ও একটা গোল বল ছিল, ওকে সেই রকমই লাগতেছে, ওর চেহারা ছবির কোনো পরিবর্তন হয় নাই। সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সেরা সেরা বাচ্চা লোক, আই লাভ ইউ। ওকে, এবারে আসেন আমরা আরেকটু ডিপের দিকে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা কি করব? এবার আমরা একটা দ্বি পরমাণু গ্যাস নিব। এবার আমরা কি নিব? এবার আমরা দিব একটা দ্বি পরমাণু গ্যাস, অক্সিজেন। মজা হবে, এইবার মজা হবে। এইবার তোমাদের ইমাজিনেশনটা একটু কাজে লাগাইতে হবে। সব মূল্য গোল হবে কিনা? ফাহিম হোসেন শোনেন, গ্যাসের আণবিক গতিতত্ত্ব পড়াইছি সম্ভবত চতুর্থ লেকচার বা পঞ্চম লেকচারে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব পড়াইছি, এবং গ্যাসের আণবিক গতিতত্ত্বের একদম প্রথম স্বীকার্য ছিল একটি গ্যাসের সকল অণু দেখতে একই রকম। ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন। এটা নিজ অক্ষে ঘুরছে, জি মারিয়া আপু, নিজ অক্ষে ঘুরছে। একটা কোয়েশ্চেন করতাম যেন নাম না পড়েন, বাট আমার দুর্ভাগ্য আপনি নাম পড়লেন না। একটা কোয়েশ্চেন করতাম যেন নামটা পড়েন, বাট আমার দুর্ভাগ্য যে আপনি নাম পড়লেন না। পড়ি নাই ভাই, তোর কমেন্টটাই 2বার পড়ছি, তোর নামটা পড়ি নাই। আচ্ছা, এবার আসেন ইম্পর্টেন্ট কথা, অক্সিজেন। এবার আমরা কার কাছে গেলাম? দ্বি পরমাণু গ্যাস অক্সিজেনের কাছে গেলাম। তাহলে অক্সিজেনের ঘূর্ণনটা কিরকম হবে? সবাই একটু মনোযোগ দাও। ব্যায়াম করার জন্য বডি বিল্ডাররা এক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেটার নাম হচ্ছে ডাম্বেল। ডাম্বেল দেখছেন? ডাম্বেল জিনিসটা কি আপনাদের দেখা হয়েছে? এই অক্সিজেন অণুটাকে দেখতে অনেকটা ডাম্বেলের মতো লাগতেছে না? অক্সিজেন অণুটাকে দেখতে অনেকটা ডাম্বেলের মতো লাগতেছি না? ডাম্বেলটা কি? এই পাশে একটা লোহার বল থাকে, এই পাশে একটা লোহার বল থাকে, আর মাঝখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপ থাকে। ঠিক আছে, ওকে ফাইন। যারা ডাম্বেল দেখছেন খুব ভালো কথা, আপনারা চ্যাম্পিয়ন। কেউ না দেখলেও কোনো সমস্যা নাই। এখন খেয়াল করেন, আমি এই ডাম্বেলটাকে একটু আমার হাতের উপর নিয়ে আসার চেষ্টা করলাম। সবাই একটু এইভাবে চিন্তা করেন, সবাই একটু এইভাবে চিন্তা করেন। আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে তাকান, কলমটা একটু পাল্টাইতে পারলে ভালো হয়। এইবার একটু আমার হাতের দিকে মনোযোগ দিয়ে তাকান সবাই প্লিজ। এইটা মনে করি একটা লোহার বল, এইটা মনে করি আরেকটা লোহার বল, আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে ওই যে সিলিন্ড্রিক্যাল যে অংশটা, ডবল বন্ড সিলিন্ড্রিক্যাল যে অংশটা। বুঝতে পারছেন? আচ্ছা, প্লিজ বি কেয়ারফুল বাচ্চা লোক। আমরা দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা বাইর করতে চাচ্ছি। এখন এই গ্যাসের অণুটাকে আমি যদি এক্স এক্সিস বরাবর ঘুরাই, খেয়াল করো, এই ছিল গ্যাসের অণুর, অক্সিজেন অণুর আদি অবস্থা। এই ছিল অক্সিজেন অণুর আদি অবস্থা। এইটাকে কিভাবে ঘুরাইলাম? এটাকে ঘুরাইলাম সাপোজ এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর ওকে ঘুরানোর কারণে ওর ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসের পরিবর্তন আসছে না? বুঝতে পারতেছেন? ছিল কিভাবে? অণুটা ছিল এইভাবে, এই হচ্ছে একটা গোলক, এই হচ্ছে একটা গোলক, আর মাঝখানে এই হচ্ছে ডবল বন্ড। এখন যে কোনো একটা এক্সিস, এক্স এক্সিস বরাবর ঘুরাই দিলাম, তাহলে এখন দেখেন অণুটার দিক বিন্যাস পরিবর্তন হয়েছে। এই চলে গেছে একটা গোলক, আরেকটা গোলক আপনি দেখতেই পাচ্ছেন না, মাঝখানে ডবল বন্ড আছে, সেইটাও দেখতে পাচ্ছেন না। তাহলে এক্স এক্সিস বরাবর ঘূর্ণনের ফলে, মনোযোগ দেই সবাই, এক্স এক্সিস বরাবর ঘূর্ণনের ফলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে। তাইলে একটা এক্সিস বরাবর ঘুরাইছি, দিক বিন্যাসের একটা পরিবর্তন পাইছি। আচ্ছা, এবারে আসেন আবারও আদি অবস্থায় ফেরত যাই। মনোযোগ দেই, আবারও আদি অবস্থায় ফেরত যাই। এইবার কি করলাম? এইবার অণুটাকে সাপোজ জেড এক্সিস বরাবর ঘুরাইলাম। এই ছিল অণুটা, এটাকে আমি কি করলাম? এটাকে আমি
জেড এক্সিস বরাবর ঘুরাইলাম, বলেন তো এর ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসের কোনো পরিবর্তন কি হইছে? দেখে কি পরিবর্তন বোঝা যাচ্ছে? এই ছিল এই ছিল গ্যাসের অণু, অক্সিজেন অণুর আদি অবস্থা। এই ঘুরাইলাম, জেড এক্সিস বরাবর ঘুরাইলাম। তাহলে গ্যাসের অণুটার দিক বিন্যাসের পরিবর্তন দেখা যাচ্ছে বাচ্চা লোক? পরিবর্তন দেখা যাচ্ছে? আশা করি আপনারা সবাই পরিবর্তন দেখতে পাইতেছেন, বুঝতে পারতেছেন। পরিবর্তন দেখা যাচ্ছে না? আয় হায়, আয় হায়, আয় হায়। এই যে বাচ্চা লোক, প্লিজ প্লিজ, খুব সহজ, খুব সহজ। এই যে গ্যাসের অণুটা ছিল, এই যে অক্সিজেন অণুটা ছিল, এটা তো এক্স এক্সিসের প্যারালাল ছিল। কোন এক্সিসের প্যারালাল ছিল? এটা এক্স এক্সিসের প্যারালাল ছিল। এখন এইটাকে ধরে আমি কি করছি? এই ঘুরাই দিছি। তাহলে এটার চেহারা ছবির পরিবর্তন হইছে না? ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস পাল্টায় গেছে না? বলেন, জাস্ট ফিল করেন, ফিল করেন। অণুটা ছিল এইভাবে, অণুটা এইভাবে ছিল, কিন্তু এই ঘুরে গেছে। তাইলে এটার দিক বিন্যাসের কি পরিবর্তন হইছে নাকি হয় নাই? পরিবর্তন হইছে। এই যে হাফসা একটা ভালো কথা বলছে, একটু উপরে যাও তো, আর একটু উপরে যাও। একবার শুইয়া আছে, একবার দাঁড়ায় আছে, এটাই পরিবর্তন। হ হ আপু, ঠিক কইছেন। এই যে এখানে হয় শুইয়া আছিল, এখানেও দাঁড়ায় গেছে। তাহলে খেয়াল করেন, আমরা দুইটা এক্সিস বরাবর ঘুরাইছি, দুইটা এক্সিস বরাবর ঘুরাইছি। ফার্স্টে একটা এক্সিস বরাবর ঘুরাইছি, দিক বিন্যাসের পরিবর্তন পাইছি। সেকেন্ড আরেকটা এক্সিস বরাবর ঘুরাইছি, দিক বিন্যাসের পরিবর্তন পাইছি। এইবার লাস্টের ঘটনাটার দিকে ফোকাস করি, লাস্টের ঘটনাটার দিকে ফোকাস করেন। ধরেন বেলন দেখছেন, বেলন, রুটি বেলে, বাসার কিচেনে আছে, আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু দেখাই দিবে। দেখছেন বেলন? বেলন দেখার কথা না, দেখার মতো খুব বেশি কঠিন কিছু আমি রকেট সায়েন্স তোমাদেরকে দেখতে বলি নাই। আচ্ছা, সো একটা বেলনকে চিন্তা করো, মানে এই ডাম্বেলটাকে বেলনের মতো করে চিন্তা করো, ডাম্বেলটাকে বেলনের মতো করে চিন্তা করো। ধরো এই ডাম্বেলটা এইভাবে ঘুরতেছে, ডাম্বেলটা কিভাবে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে। সো এইভাবে যদি ডাম্বেলটা ঘুরতে থাকে, এইভাবে যদি ডাম্বেলটা ঘুরতে থাকে, দেখো ডাম্বেল কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে। এই পাশে কি আছে? একটা লোহার বল। এই পাশে কি আছে? একটা লোহার বল। এই দুইটা লোহার বল কন্টিনিউয়াসলি ঘুরতেছে। সো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকলেও এই এক্সিস বরাবর ঘূর্ণনের জন্য, এই এক্সিস বরাবর ঘূর্ণনের জন্য গ্যাসের অণুর চেহারায় কোনো পরিবর্তন কি হচ্ছে নাকি হচ্ছে না? এইটা জাস্ট অ্যান্সার দেন। এই গ্যাসের অণুর ঘূর্ণনের জন্য চেহারার বা দিক বিন্যাসের কোনো পরিবর্তন কি হচ্ছে নাকি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছেন? মানে এই যে এক্সিস বরাবর আছে, ওরে যদি আমি নিজ অক্ষের উপরে ঘুরাই, নিজ অক্ষের উপরে যদি ঘুরাই, তাইলে ওর ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসের কোনো পরিবর্তন হচ্ছে না। ভেরি গুড। এতক্ষণ ধরে যা কথা বলছি সেটাকে আমি লাস্ট একটা ছোট্ট কথা দিয়ে সামারাইজ করতেছি এভরিওয়ান। সেটা হচ্ছে আমরা দ্বি পরমাণু গ্যাস নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি দ্বি পরমাণু গ্যাস নিয়ে। আমাদের প্রকৃতির বেশিরভাগ অণুই, গ্যাসের অণুই দ্বি পরমাণু, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব দ্বি পরমাণু। সো এই দ্বি পরমাণু গ্যাসের এক্স এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হচ্ছে, জেড এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হচ্ছে। কিন্তু ওয়াই এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের কোনো পরিবর্তন হচ্ছে না। তাইলে আমরা ঘুরাইছি কয়টা এক্সিস বরাবর? আমরা ঘুরাইছি তিনটা এক্সিস বরাবর। সামি, ভেরি গুড। সামি অলরেডি আমাকে কারেক্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাইছে। সাবাস সাবাস বেটা, সাবাস। ওকে, আমরা ঘুরাইছি কয়টা এক্সিস বরাবর? তিনটা এক্সিস বরাবর। কিন্তু তিনটা এক্সিস বরাবর ঘূর্ণনের ফলে দিক বিন্যাসের বা ওরিয়েন্টেশনের পরিবর্তন হইছে কয়বার? দুইবার। ওরিয়েন্টেশনের পরিবর্তন কয়বার আমরা দেখতে পাইছি? ওরিয়েন্টেশনের পরিবর্তন দেখতে পাইছি দুইবার। তাহলে তিনটা এক্সিস বরাবর ঘুরাইছি ঠিক আছে, কিন্তু অণুর ওরিয়েন্টেশন পাল্টাইছে দুইটা এক্সিসের ক্ষেত্রে। তাইলে দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে, সরি, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তির জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে 2। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে 2।
অনিক, আফিয়া, হাফসা, মৃদুল, উম্মে মুশফিক, সবাই বুঝতে পারছেন? সাজিদুল, মেহেদি হাসান, ভাইয়া আমার তো বললাম, আমারটা কেন দেখলেন না? তোর সাথে ভাইয়ার শত্রুতা আছে, এই জন্য ভাইয়া তোরটা দেখেনি। তাহসিন আপু, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না তার চাইতে যেটা ইম্পর্টেন্ট কথা, তিনটা অক্ষ বরাবর ঘুরাইলে পরে শুধু দুইটা অক্ষ বরাবর দিক বিন্যাসের পরিবর্তন হবে। তিনটা অক্ষ বরাবরই আমি অণুটাকে ঘুরাইছি, দুইটা অক্ষ বরাবর কি হয়েছে? দুইটা অক্ষ বরাবর দিক বিন্যাসের পরিবর্তন হয়েছে, একটা অক্ষ বরাবর দিক বিন্যাসের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্যই স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 2। স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 2। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? সো দ্বিপরমাণু যে কোনো গ্যাসের জন্য, দ্বিপরমাণু যে কোনো গ্যাসের জন্য, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের সবার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে কি? এদের সবার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 2। ঠিক আছে, ওকে। এটা কে রে এত ভালো ভালো কথা বলছে দেখি? পদার্থবিজ্ঞানের প্রতি ভয় অনেকটা কেটে যাচ্ছে, আপনার ক্লাস অনেক ভাল লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। আচ্ছা, আগে পুরাটা পড়াই শেষ করি, নাইলে ইনকমপ্লিট স্ক্রিনশট। একটা স্ক্রিনশট নিয়ে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিবেন, ভাইয়ার অনেক ভাল লাগবে, ভাইয়া অনেক হ্যাপি হবে, আপনাদেরকে আরো ভালোভাবে আরো হ্যাপিলি পড়াবে। ওকে ফাইন, তাহলে খেয়াল করেন, এক পারমাণবিক গ্যাস গেল, দ্বিপারমাণবিক গ্যাস গেল, এবার আমরা চলে আসি হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের কাছে। এবার আমরা চলে আসি কার কাছে? এবার আমরা চলে আসি হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের কাছে। তো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আসলে বোঝাটা খুবই সহজ। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, দাঁড়াও একটু কাহিনী করে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, পরেরটা অসংখ্য হবে, যা বেটা, অসংখ্য হয় নাকি কখনো? অসংখ্য হয় নাকি কখনো? আমাকে কোনো গ্রুপে কেন অ্যাড করা হয় নাই? সবই আল্লাহর ইচ্ছা ভাই, আমি জানি না। আপনি যদি গ্রুপে জয়েনের জন্য প্রপার ইনফরমেশন দিয়ে রিকোয়েস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গ্রুপে অ্যাড করা হবে। আচ্ছা খেয়াল করেন, নাবিহা তাহসিন, ভেরি গুড, নাবিহা অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে, সেজুতি অ্যান্সার দিয়ে ফেলছে, আল সামথিং, তৌসিফ, অনেকেই অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, আলামিন অ্যান্সার দিছে, আলামিন আবার আবেগের ঠেলায় 33 লিখে ফেলছে, 33, দুইটা 3 লিখে ফেলছে। এটা কে রে দেখি একটু উপরে যাও তো, মোহাম্মদ আরফান খান, ভাইয়া আপনি আমাকে ইনবক্সে নক করেন, আপনি আমাকে ইনবক্সে নক করেন, ইনবক্সে নক কইরা কোনো একটা পোস্টের নিচে আমারে ট্যাগ কইরা জানান যে ভাই আপনার ইনবক্সে নক দিছি, তারপরে বিষয়টা আমি দেখতেছি। ওকে ফাইন, খেয়াল করেন, এইটা একটা দ্বিপারমাণবিক গ্যাস, বা এটা হচ্ছে সেই অক্সিজেনের অণুটা, এটা হচ্ছে সেই অক্সিজেনের অণুটা। এখন এই অক্সিজেনের অণু কয়টা এক্সিস বরাবর ঘুরতে পারে? এই অক্সিজেনের অণু ঘুরতে পারে 3টা এক্সিস বরাবর। সো এক্স এক্সিস বরাবর ঘুরাইলে তার দিক বিন্যাসের পরিবর্তন হইছে, ওয়াই এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে, জেড এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে। তাহলে 3টা এক্সিস বরাবর ঘূর্ণনের ফলে, দেখো আবার দেখাচ্ছি, এটা একটা ভি শেপ, ভি দিয়েও দেখানো যাইতো, কলম পাইছি বলে কলম দিয়ে দেখাচ্ছি। এক্স এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে, ওয়াই এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে, জেড এক্সিস বরাবর ঘুরাইলে দিক বিন্যাসের পরিবর্তন হইছে। তাইলে আমরা কয়টা এক্সিস বরাবর ঘুরাইতে পারি? আমরা 3টা এক্সিস বরাবর ঘুরাইতে পারি, এবং 3টা এক্সিস বরাবর ঘুরানোর কারণেই দিক বিন্যাসের পরিবর্তন ভিজুয়ালাইজ করা যায়, দিক বিন্যাসের পরিবর্তন দেখা যায়। তাহলে ওর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু কত হবে? ওর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে হচ্ছে 3। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মোট গতি শক্তি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মোট গতি শক্তির মান কত, তাহলে দুইটা যোগ করে দিব। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 3, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 5,
বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 6। বুঝতে পারছি, বুঝতে পারছি বাচ্চা লোক। আচ্ছা, সেতাব জিজ্ঞেস করছে, এখানে একটা প্রশ্ন ছিল, দেখি সেতাবের প্রশ্নটা, মনে হচ্ছে একটা ভালো প্রশ্ন। দ্বিপারমাণবিক অণুর যে কোনো একটা প্রান্ত মূল বিন্দুতে বসিয়ে ঘুরাতে হবে কি, যাতে করে এর দিকবিন্যাসটা সহজে উপলব্ধি করা যায়, নাকি যেখানে বন্ধন অর্থাৎ অণুর মাঝখান বরাবর বিন্দু মূল বিন্দুতে পড়বে, মানে এভাবে আনা লাগবে না ব্রো। যে কোনো একটা অণুকে মূল বিন্দুতে রেখে আমরা চিন্তা করতেছি না, যে কোনো একটা অণুকে মূল বিন্দুতে রেখে, মানে তুই যে কথাটা বলতেছিস সেতাব, মনোযোগ দিয়ে দেখ, সেতাবরে ক্লাসে পাইলে ভালোই লাগে। মানে থাকে না কিছু স্টুডেন্ট, অনলাইনের স্টুডেন্ট যাদের সাথে অফলাইনে দেখা হয়েছে, তো সেতাব আসলে সেই রকম স্টুডেন্ট। তো খেয়াল কর বাচ্চা, আমরা সব সময় ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরাবো, সবসময় ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরানো হবে, সবসময় ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরানো হবে, ঠিক আছে? সো একটা অণুকে কেন্দ্রে রেখে 0 0 বিন্দুতে রেখে তারপর ঘুরানো হচ্ছে, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস ভাইয়া। আপনার ক্লাসটা কখন একটু শিওর করে বলবেন প্লিজ। অ্যাপে 7টায় 2টা ক্লাস, 7টায় 2টা ক্লাস হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, মাহবুবের একটা প্রশ্ন আছে, যে কোনো একটা প্রান্ত মূল বিন্দুতে বসিয়ে ঘুরাতে হবে কি, না না না, যে কোনো একটা প্রান্ত মূল বিন্দুতে বসিয়ে ঘুরাতে হবে না। কি স্যার প্রবলেম? দাও আমি করি। ফুরসাতা। কি কি জানি হচ্ছে আমাদের ক্লাসে ইদানিং, আগের ক্লাসে বোর্ডটা চলে গেল নষ্ট, যাক ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছিস পুঙ্খানুপুঙ্খ রূপে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এগুলা কি খায় না মাথায় দেয়? এগুলা খায় এবং মাথায় দেয়, এগুলা নিয়ে রাতে ঘুমায়, অনেক কাহিনী আছে। ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম বলছিলেন কিন্তু গতিশক্তি বলছেন কেন? স্বাধীনতার মাত্রাটা আমরা ব্যবহার করি হচ্ছে গতিশক্তির জন্য। কোনো বস্তু বা সিস্টেমের গতির যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে কমপক্ষে যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন, তার মানে যে কোনো গতিশীল বস্তুর গতিশক্তির কথা আসলেই স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমটা চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। সো বাচ্চা লোক, এর মধ্যে আবার কিছু বলেন, শিওর এর মধ্যে আবার কিছু ব্রিলিয়েন্ট বাচ্চা কাচ্চা পাওয়া গেছে যারা আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছে, ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত হবে? আপনারাই আমাকে একটু বলেন দেখি, বিজ্ঞ পণ্ডিত বর্গ, যে কার্বন ডাইঅক্সাইডের রৈখিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 3, এটা আমি পারি। রৈখিক বললে যে কোনো গ্যাসের জন্য রৈখিক গতিশক্তি বললে ডিগ্রিজ অফ ফ্রিডম 3। ওকে ফাইন, আমাকে জাস্ট বলেন কার্বন ডাইঅক্সাইডের জন্য কৌণিক গতিশক্তির, কার্বন ডাইঅক্সাইডের জন্য কৌণিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত হবে? কার্বন ডাইঅক্সাইড মানে, এখানে জাস্ট আমি তোমাকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, কার্বন কয়টা আছে? কার্বন পরমাণু আছে একটা। অক্সিজেন পরমাণু কয়টা আছে? অক্সিজেন পরমাণু আছে দুইটা। সো কার্বন একটা, অক্সিজেন দুইটা, তাহলে যোগ করলে কয়টা হয়? তিনটা। তাইলে ত্রিপরমাণু, ত্রিপরমাণু, বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বহু পারমাণবিক। এটাকে আমরা কি বলতে পারি? বহু পারমাণবিক। তাইলে কৌণিক গতিশক্তির জন্য ডিগ্রি অফ ফ্রিডমের মান কত হবে? আচ্ছা একটু উপরে যাও তো, এত অ্যান্সার, এত অ্যান্সার, আমি আসলে সঠিক অ্যান্সারটা কারা কারা যে দিচ্ছে, যেমন এই যে পাইছি পার্থমণ্ডল, পার্থমণ্ডল তুমি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা উপরে যাও দেখি, আরো আরো উপরে যাও। আরে স্যার, তৌফিক, তৌফিক আহসান নাকি তৌফিক আহমেদ রাজিন, সে একেবারে
ভেরি গুড তৌফিক, সেরা সেরা। আচ্ছা আচ্ছা, এরপরে সাজিদুল হক, গুড, আশা করি বুঝে শুনে অ্যান্সার দিছিস সাজিদ। ওকে ওকে, এরপরে সাবরিনা বিনতে মাইশা, গুড সাবরিনা আপু। সাকিব হাসান, গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, নাইস, শেষ করেন। আচ্ছা বাচ্চা লোক, মানে খুব স্বাভাবিক কথা যে ভাই কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা, সো এইটা তো ডেফিনেটলি হচ্ছে বহু পারমাণবিক। এইটা ডেফিনেটলি বহু পারমাণবিক, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। তাইলে এটার কৌণিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা কত হওয়া উচিত? এইটার কৌণিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা হওয়া উচিত 3, কিন্তু স্বাধীনতার মাত্রা 3 হবে না। কেন স্বাধীনতার মাত্রা 3 হবে না? আসেন এইটা একটু বুঝে দেখি। স্বাধীনতার মাত্রা কেন 3 হবে না এইটা একটু আসেন আমরা বুঝে দেখি। এইটা বোঝার জন্য একটু কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা আপনাকে একটু বোঝা দরকার। এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। তো খেয়াল করেন, বহু পারমাণবিক গ্যাস হওয়া সত্ত্বেও, প্লিজ বাচ্চা লোক মনোযোগ দিয়ে কথা শোনো, বহু পারমাণবিক গ্যাস হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডটাকে আপনি যদি এক্স এক্সিস বরাবর ঘুরান একটা স্বাধীনতার মাত্রা পাবেন, জেড এক্সিস বরাবর ঘুরান আরেকটা স্বাধীনতার মাত্রা পাবেন, কিন্তু ওয়াই এক্সিস বরাবর যদি ঘুরাইতে থাকেন কোনো নতুন স্বাধীনতার মাত্রা তৈরি হবে না, নতুন কোনো চেহারা দেখা যাবে না। এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের কৌণিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 2, এবং মোট গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে 5। বুঝতে পারছেন কার্বন ডাইঅক্সাইডের কাহিনী? বিশাল ব্রিলিয়েন্ট বাচ্চা লোক, কারা কারা জানি কার্বন ডাইঅক্সাইডের এই পড়ালেখা আগে থেকেই করে রাখছে? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ব্যতিক্রম হিসেবে সাথে রেখে দিব দ্বিপারমাণবিকের সাথে। কার্বন ডাইঅক্সাইডটা থাকবে হচ্ছে দ্বিপারমাণবিকের সাথে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রার মোট হিসাব নিকাশ। বাচ্চা লোক এই জায়গায় একটা স্ক্রিনশট হয়ে যাবে, এই জায়গায় একটা স্ক্রিনশট হয়ে যাবে। বাচ্চা লোক জলদি ঝটপট চটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো সবাই জলদি, খেচাপ স্ক্রিনশট স্ক্রিনশট প্লিজ। দেখি কি 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 ভাইয়া একটু উপরে উঠি। কি কবিতা লিখছস? নাবিহা তাহসিন, তুই কবিতা লিখছস? তুই সামনের বই মেলায় বই বের কর। সবাই বুঝতে পারছি স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম? যারা যারা স্ক্রিনশট নিছেন ক্লাস শেষে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিবেন, শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিবেন। সো আমরা এখান থেকে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা জেনে গেছি। তো এখন কথা হচ্ছে যে এই ডিগ্রিজ অফ ফ্রিডম জেনে আমাদের লাভ কি? এই ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের কাজে লাগবে হচ্ছে গ্যাসের গতি শক্তির বেলায়। আমরা যখন গ্যাসের গতি শক্তি বাইর করতে যাব তখন আমাদেরকে এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা ব্যবহার করতে হবে। তাইলে এবার চলে আসেন, এই যে এত কষ্ট করে এতক্ষণ ধরে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে পড়ালেখা করলাম, স্বাধীনতার মাত্রার জানলাম যে স্বাধীনতার মাত্রা 3 হয়, 2 হয়, 5 হয়, এই যে এত এত কথা বললাম, 2 ক্লাস ধরে স্বাধীনতার মাত্রাই পড়তেছি। ঠিক আছে, সো এই স্বাধীনতার মাত্রাটা আমাদের কোন কাজে লাগে? স্বাধীনতার মাত্রাটা আমাদের কোন কাজে লাগে? সো স্বাধীনতার মাত্রাটা আমাদের কাজে লাগে হচ্ছে গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে, গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে। সো সবাই খেয়াল করেন, আমরা 2টা ভাগে ভাগ করে নিছি, তোমরাও এরকম খাতার মাঝখানে একটা লম্বা লাইন টেনে 2টা ভাগে ভাগ করে নাও। সো আমাদেরকে যদি বলে এন মোল গ্যাসের গতি শক্তি,
এন মোল গ্যাসের গতি শক্তি, তাহলে এই এন মোল গ্যাসের গতি শক্তি সমান কি হবে? তোমরা একটু এটা মনে করে দেখো, আমরা আমাদের লেকচার নাম্বার 1 লেকচার নাম্বার 2 তে অনেকগুলা সূত্র পড়ছিলাম, অনেকগুলা সূত্র ডেরিভেশন করছিলাম, মনে আছে? অনেকগুলা সূত্র ডেরিভেশন করছিলাম। সো একটু যদি মনে থাকে যে আমরা গ্যাসের গতিশক্তির জন্য এরকম একটা সূত্র পাইছিলাম, 3/2 অফ এনআরটি। গ্যাসের গতিশক্তির জন্য যারা ক্লাস করছেন জাস্ট একটু প্রিভিয়াস নোটটা উল্টায় দেখেন, গ্যাসের গতিশক্তির জন্য আমরা এরকম একটা ইকুয়েশন পাইছিলাম, ইকে ইকুয়ালস টু 3/2 অফ এনআরটি। আই ক্যান রিমেম্বার দিস। ওকে, হ্যাঁ পাইছিলাম, গুড সাবরিনা, গুড। রিপা 3/2 এনআরটি, মৃদুল, সাবরিনা পাইছি, রিপা, অপূর্ব কুমার মনে আছে। ওকে ফাইন, তাহলে আশা করি সবাই যারা যারা পড়ছেন সবাই মনে রাখছেন। আচ্ছা, সো এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করছে বিজ্ঞানীরা, এবং এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করে এই যে 3 আছে এই 3টাকে রিপ্লেস করে দিছে। এই 3টাকে কি দিয়ে রিপ্লেস করছে? এই 3টাকে রিপ্লেস করছে হচ্ছে স্বাধীনতার মাত্রা দিয়ে বা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে। তাহলে এন মোল গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি, ই কে ইকুয়ালস টু কি হবে? ই কে ইকুয়ালস টু হবে হচ্ছে ডফ ডিভাইডেড বাই 2 ইন্টু এন আর টি। কখন আমরা এই সূত্র ব্যবহার করব? যখন আমাদের মোল সংখ্যা দেওয়া থাকবে। গ্যাসের পরিমাণটা কিসে দেওয়া থাকবে? গ্যাসের পরিমাণটা দেওয়া থাকবে মোল সংখ্যায়। 2 মোল গ্যাস, 5 মোল গ্যাস, 10 মোল গ্যাস, এরকম কথাবার্তা যখন মোল সংখ্যায় দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এনআরটি। ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইড বাই 2 ইন্টু এনআরটি। ঠিক আছে, বুঝতে পারছি। তো এই হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তির জন্য সূত্র। এন মোল গ্যাসের গতিশক্তির জন্য সূত্র। রূপক কুমার ভাই, এখন এসে তুই জিজ্ঞেস করলি ডিওএফ মানে কি? এতক্ষণ ধরে কি পড়াইলাম ভাই? এতক্ষণ ধরে কি পড়াইলাম? ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোল এন্ড মোল? নাথিং, জাস্ট আমাদের লেখার স্টাইল, নাথিং এলস। এইটা কি মোট ডিগ্রিজ অফ ফ্রিডম ডিপেন্ড করে। তোমাকে যদি বলে রৈখিক গতিশক্তি বের করো, তাহলে রৈখিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। তোমাকে যদি বলে কৌণিক গতিশক্তি বের করো, তাইলে কৌণিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। তোমাকে যদি বলে মোট গতিশক্তি বের করো, তুমি মোট গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। তাহলে তোমাকে যখন গ্যাসের পরিমাণটা মোল সংখ্যায় দেওয়া থাকবে, গ্যাসের পরিমাণটা যখন মোল সংখ্যায় দেওয়া থাকবে, 5 মোল অক্সিজেন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, বা 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া আছে, স্বাধীনতার মাত্রা কত, এইটা যখন জিজ্ঞেস করবে। যাই হোক, আমি কিছু লিজেন্ড পাইছি, লিজেন্ডদের নাম পড়বো না। লিজেন্ডরা আমাকে প্রশ্ন করছে আর টি কি? লিজেন্ডরা আমাকে জিজ্ঞেস করছে আর এবং টি দিয়ে কি বুঝায়। তাইলে আর হচ্ছে, এসব লিজেন্ডদেরকে নিয়েই আমাদের চলতে হয়, 8.314 জুল পার মোল কেলভিন। আর ক্যাপিটাল টি দিয়ে কি বুঝায়? ক্যাপিটাল টি দিয়ে বুঝায় হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। ক্যাপিটাল টি দিয়ে বুঝায় কেলভিন স্কেলে তাপমাত্রা। এন দিয়ে কি বুঝায়? এন দিয়ে বুঝায় হচ্ছে মোল সংখ্যা। বুঝতে পারছি? ডিগ্রিজ অফ ফ্রিডম, গতিশক্তির মান হ্যাঁ, যেই গতিশক্তির মান বের করতে বলছে, তোমাকে বললো রৈখিক গতিশক্তি, তাহলে রৈখিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। তোমাকে বললো কৌণিক গতিশক্তি, তাইলে কৌণিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। তোমাকে বললো মোট গতিশক্তি, তাইলে মোট গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম বসাবা। ঠিক আছে? তোরা তো লিজেন্ড ভাই, তোদেরকে লিজেন্ড না বললে কোনো উপায় আছে?
ভাইয়া একটু উপরে যাও তো দেখি, আর একটু উপরে যাও। আর কয়টা ক্লাস, একটু নিচে, আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারে ভাইয়া? এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে জানি না ভাইয়া, সত্যি কথা হচ্ছে এই চ্যাপ্টারে হয়তো আরো 2-3টা ক্লাস লাগতে পারে। ওকে ফাইন, খেয়াল করেন এখান থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যবহার করে আমরা গ্যাসের গতিশক্তি বাইর করছি যদি মোল সংখ্যায় দেওয়া থাকে। এখন আমাকে যদি বলে যে এন সংখ্যক অণুর গতিশক্তি, এন সংখ্যক অণুর গতিশক্তি, মানে এই জায়গায় তোমাকে গ্যাসের পরিমাণটা কিভাবে দেওয়া আছে? অণুর সংখ্যা। ম্যাথ করাচ্ছি বাবু, ম্যাথ করাচ্ছি, জাস্ট এই সূত্রটা লিখে নেই, ম্যাথ করাচ্ছি প্লিজ। তোমাকে গ্যাসের পরিমাণ দেওয়া আছে অণুর সংখ্যা দিয়ে। 500টা অক্সিজেন অণু, 200টা নাইট্রোজেন অণু, 100টা হিলিয়াম অণু, মানে অণুর সংখ্যা বলে দিছে। কি বলে দিছে? অণুর সংখ্যা। 1000টি নাইট্রোজেন অণু, 500টি অক্সিজেন অণু, এইরকম। তাহলে অণুর সংখ্যা যদি তোমাকে বলে দেওয়া থাকে, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি লিখতে পারবো? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু লিখতে পারবো, আবারও ডিগ্রিজ অফ ফ্রিডম চলে আসবে, ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এন কে টি। ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইড বাই 2 ইন্টু এন কে টি। তাইলে যখন অণুর সংখ্যা দেওয়া থাকবে 500 অণু, 1000 অণু, 2000 অণু, অণুর সংখ্যা যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে অনেকেই জিজ্ঞেস করতে পারো ভাই এই কে দিয়ে কি বুঝাইছে? কে দিয়ে বুঝাইছে বাচ্চা লোক বোল্টজম্যান ধ্রুবক। কে দিয়ে বুঝাইছে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এই বোল্টজম্যান ধ্রুবক কে এর মানটা কত? এইটা তোমরা যারা লিজেন্ড আসো, ব্রিলিয়েন্ট আসো, তারা মুখস্থ রাখবা। আর যারা আমার মতো একটু দুর্বল স্টুডেন্ট, তারা কি করবে? আর এর মানকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিবে। আর কি জিনিস? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। সো ওই মোলার গ্যাস ধ্রুবককে কি দিয়ে ভাগ করে দিছি? মোলার গ্যাস ধ্রুবককে ভাগ করে দিছি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবককে আমি ভাগ করে দিছি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। তাহলে 6.023 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 6.023 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 23, মোটামুটি 1.38 10 টু দি পাওয়ার -23। আরেক লিজেন্ড আমাকে জিজ্ঞেস করছে ভাই অ্যাভোগাড্রোর নাম্বার কি? ওই যাব। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসে যত সংখ্যক অণু থাকে সেইটাই অ্যাভোগাড্রোর নাম্বার। অ্যাভোগাড্রোর নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার। বলেন বুঝতে পারছেন কিনা? অণুর নাম্বার কি মোলে কনভার্ট করা যায়? অণুর নাম্বার কি মোলে কনভার্ট করার কোনো দরকার নাই তো ভাইয়া। এন আর কই গেছে? এন আরটা রিপ্লেস হয়ে গেছে এন কে দিয়ে। এন আরটা রিপ্লেস হয়ে গেছে এন কে দিয়ে ভাইয়া। এন আরটা রিপ্লেস হয়ে গেছে এন কে দিয়ে। হাফসা ক্লিয়ার? আব্দুল্লাহ যখন মোল সংখ্যা বলবে তখন এন আর থাকবে, মোল সংখ্যা বললে এন আর থাকবে। আর যদি মোল সংখ্যা না বলে, যদি আমাদেরকে বলে মোল সংখ্যা না বলে, যদি মোল সংখ্যা না বলে যদি হচ্ছে অণুর সংখ্যা বলে, তখন হচ্ছে কি হবে? তখন হচ্ছে এন কে টি বসবে। দেখো আমরা দুইটা এন কে ডিফারেন্সিয়েট করার জন্য, দুইটা এন কে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একটাকে লিখছি ছোট হাতের এন, একটাকে লিখছি বড় হাতের এন, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য। যে ছোট হাতের এন দিয়ে কি বুঝাইলাম? ছোট হাতের এন দিয়ে বুঝাইলাম হচ্ছে মোল সংখ্যা, আর ক্যাপিটাল এন দিয়ে বুঝাইলাম হচ্ছে অণুর সংখ্যা। ক্যাপিটাল এন দিয়ে বুঝাইলাম হচ্ছে অণুর সংখ্যা।
আচ্ছা, ইউনিট জিজ্ঞেস করছো, বোল্টজম্যান ধ্রুবকের ইউনিট জিজ্ঞেস করছো, জুল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকের এককটা হচ্ছে জুল পার কেলভিন, এইটার এককটা হচ্ছে জুল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকের এককটা হচ্ছে জুল পার কেলভিন। ভাই কি বুঝেন নাই? আল ইয়াশা, আল ইয়াশা কি বুঝেন নাই ভাইয়া? দয়া করে একটু বলবেন, দয়া করে একটু বলবেন। ছোট এন দিয়ে মোল সংখ্যা বুঝাইছি, 5 মোল অক্সিজেন, 10 মোল নাইট্রোজেন, মোল সংখ্যা। আর ক্যাপিটাল এন দিয়ে অণুর সংখ্যা বুঝাইছি, ক্যাপিটাল এন দিয়ে অণুর সংখ্যা বুঝাইছি, ক্যাপিটাল এন দিয়ে অণুর সংখ্যা বুঝাইছি। বাচ্চা লোক, গ্যাসের গতিশক্তি, ডিগ্রিজ অফ ফ্রিডম, এইটুকু জিনিসপত্র কনসেপশন ক্লিয়ার হইলে আমরা দুই একটা অঙ্ক করব, আমরা দুই একটা অঙ্ক করব। এই ভাই ওই একটু উপরে উঠো তো, এই ছেলেটার পুরো নাম কি? ছেলেটা না মেয়েটা দেখি? আল ইয়াশা, তারপরে আল ইয়াশা আফিফ। কিছুই বুঝেন নাই? এই 1 ঘন্টা 17 মিনিটের ক্লাসে স্বাধীনতার মাত্রা পড়াইলাম, গ্যাসের গতিশক্তি পড়াইলাম, কিছুই বুঝেন নাই আপনি? আপনি গ্রুপে আমাকে ট্যাগ করে আমার ইনবক্সে আল ইয়াশা সামথিং, কি নাম, আল ইয়াশা আফিফ ভাইয়া, আপনি যদি জেনুইনলি কিছু না বুঝে থাকেন এবং আপনার যদি বোঝার ইচ্ছা আগ্রহ থাকে, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ক্লাস নোটটা পড়েন, বইটা পড়েন, এবং আপনি আমাকে ইনবক্সে একটা নক দিয়েন। নক দিলে আমাকে, আমার রিপ্লাই পাবেন না, কোনো একটা পোস্টের নিচে আমাকে কমেন্টে মেনশন করেন, মেনশন করে বললেন যে ভাই ইনবক্সে নক দিছি, দেন আই উইল সলভ ইউর প্রবলেম। ঠিক আছে? কি বুঝেন নাই, কেন বুঝেন নাই, এইটুকু কেন আপনি বুঝলেন না? আমি খুবই মানে একটু অবাকই হইলাম যে কিছুই বুঝে নাই। ও বললো কিছুই বুঝে নাই, কই যাইতাম। বাচ্চা লোক, একটা স্ক্রিনশট হয়ে যাক, একটা স্ক্রিনশট হয়ে যাক, আমাকে একদম সাইডে রেখে পুরো বোর্ডটাকে নিয়ে একটা স্ক্রিনশট হয়ে যাক, জলদি ঝটপট চটপট একটা স্ক্রিনশট, স্ক্রিনশট স্ক্রিনশট, কুইক 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 কুইক। এই যে হাসান হাবিব বলছে ভাই এগুলা তো ইজি ব্যাপার। আরে কাজী, এটা কে? কাজী জারিন, আহা কত সুন্দর সুন্দর কথা বলতেছে। স্ক্রিনশট স্ক্রিনশট, জলদি জলদি বাচ্চা লোক। আচ্ছা, বইয়ে অনেক সময়, আচ্ছা এই ফিজিক্স কেমিস্ট্রির গ্যাঞ্জাম নিয়ে পরে কথা বলবো, আগে হচ্ছে দুইটা প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথ করে আসি, দুইটা প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথ আমরা করে আসি। তাহলে প্রথম কোয়েশ্চেনে আপনাকে বলছে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মোল অক্সিজেনের মোট গতিশক্তি কত? ওয়ান 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মোল অক্সিজেনের মোট গতিশক্তি কত? এটা গেল একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, দুইটা সূত্রেরই ব্যবহার করে ফেলি আমরা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500টি মিথেন অণুর, 500টি মিথেন অণুর মোট গতিশক্তি কত? 500টি মিথেন অণুর মোট গতিশক্তি কত? করে ফেলেন, জলদি ঝটপট চটপট করে ফেলেন। মজা আছে এগুলা করতে, ভাবছিলাম অনেক কঠিন হবে, না অনেক কঠিন হবে না, বুকে তো এগুলা পাই নাই। দেখো ভাইয়া, আমরা তো আসলে শুধুমাত্র একটা বই ফলো করে তোমাদেরকে পড়াই, বিষয়টা এরকম না, আমরা মাল্টিপল বই নিয়ে ঘাটাঘাটি করি। সো এই টপিকগুলা আছে, মানে এগুলো অবশ্যই আমি আমাদের সিলেবাসের ভিতরের জিনিসপত্রই পড়াচ্ছি,
যেই জিনিসপত্র আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় লাগবে বা অ্যাডমিশন টেস্টে লাগবে, এই সমস্ত জিনিসপত্রই পড়ানো হচ্ছে। সো তুমি হয়তো পার্টিকুলার কোনো একজন লেখকের একটা বইতে হয়তো এইসব জিনিসপত্র পাও নাই, বাট একটু 2-3টা বই ঘাটাঘাটি করে পড়লে বা 2-3টা বই ঘাটাঘাটি করে তোর পড়ার দরকার নাই, তুই আমাদের ক্লাস লেকচারটা ফলো কর। আমরা তো ক্লাস লেকচার দিচ্ছি যাতে তোদের সর্বোচ্চ প্রিপারেশনটা যাতে নিশ্চিত করা যায়, যাতে কোনো টপিক না ছুটে যায়। ভাইয়া আমাদের কি ফুল সিলেবাস না শর্ট সিলেবাস? এখন পর্যন্ত আমরা এগুলা কিছুই জানি না। তো এখন পর্যন্ত মাথায় রাখেন ফুল সিলেবাস, এখন পর্যন্ত মাথায় রাখেন ফুল সিলেবাস। মোট গতিশক্তি বললে তো অবশ্যই মোট গতিশক্তি, কিন্তু তোমাকে যদি বলে শুধু গতিশক্তি বের করো, তখন তুমি অ্যান্সার লেখার সময় লিখে দিবা মোট গতিশক্তি সমান এত। অ্যান্সার লেখার সময় মোট গতিশক্তি সমান এত, এই কথাটা লিখে দিবা, ঠিক আছে? মোহাম্মদ হাসান, স্যার ম্যাথটা সলিউশন করে কেন দিতে হবে? আপনাদেরকে সূত্র পড়ানো হয়েছে, আপনার বন্ধু বান্ধবরা সবাই ধুমাইছে অ্যান্সার দিয়ে যাচ্ছে, আমার কমেন্ট বক্সে অ্যান্সারে ভরে যাচ্ছে, তুই কেন অঙ্কটা চেষ্টা করতেছিস না? তুই কেন অঙ্কটা নিজে নিজে চেষ্টা করে মিলাইতেছিস না? আর এর মান কত আর কয়দিন শিখাবো? আর এর মান আজকেও লিখে দিছি, আর এর মান 8.314। আর এর মান যদি তোরা আজকের তারিখে জিজ্ঞেস করো, আদর্শ গ্যাসের 6 নম্বর লেকচার, আদর্শ গ্যাসের 6 নম্বর লেকচারে তুই জিজ্ঞেস করতেছিস ভাই আর এর মান কত? এটা কোনো কথা? 8.314 জুল পার মোল কেলভিন। কিসে কিসে একটু উপরে যাও দেখি ভাইয়া। ব্রাউজারে 4 দেওয়া কেন? কি ব্রাউজারে 4 দেওয়া কেন কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম? সামি, সামি ব্রাউজারে 4 দেওয়া কেন ডিগ্রিজ অফ ফ্রিডম আমি জানি না ভাই। ব্রাউজারে আপনি কি বললেন বুঝি নাই। বাবারে, এই ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে অনেক কেচ্ছা কাহিনী আছে, আমি যদ্দূর যা পড়াই দিছি এইটাকে একদম ফুল এন্ড ফাইনাল ধরে নিয়ে পড়ালেখা করেন। আসেন এই অঙ্কটা দেখি, আসেন এই অঙ্কটা দেখি, সবারই বোধহয় হয়ে গেছে মোটামুটি। 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে ক্যাপিটাল টি এর মান কত? ক্যাপিটাল টি এর মান হচ্ছে 127 প্লাস 273। দ্যাট মিনস এইটার ভ্যালু আসে কত? এইটার ভ্যালু আসে হচ্ছে 400 কেলভিন। এন এর মান কত দিয়ে দেওয়া আছে? এন এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 5 মোল। তাহলে কোন ধরনের গ্যাস? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের কি বাইর করতে বলছে? মোট গতিশক্তি বাইর করতে বলছে। তাইলে কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এন আর টি। দ্যাট মিনস এখানে কি হবে? এখানে আসবে হচ্ছে 5/2 ইন্টু মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 5 ইন্টু আর এর মান কত? 8.314 ইন্টু টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন ইজ ইকুয়ালস টু কত আসে আমরা একটু দেখে ফেলি। সবাই অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার দিচ্ছ, আশা করছি সবার অ্যান্সারই ঠিকঠাক হবে, ভুল টুল দিবি না তোরা কেউ অ্যান্সার। সো এখানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 8.314 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 41570। কিরে তোদের সাথে অ্যান্সার মিলছে? 41570। অ্যান্সারটা এরকম আসলে ভালো হইতো। 41570, 41570 গতিশক্তির একক হচ্ছে জুল। 41570 গতিশক্তির একক হচ্ছে জুল। অন্য কি? 5 কেন? অক্সিজেন। অক্সিজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস, এবং দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে মোট গতিশক্তি। সো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট গতিশক্তি বের করতে বললে অবশ্যই স্বাধীনতার মাত্রার মান হবে 5। ওকে ফাইন, ঠিক আছে, আশা করি সবারটার সাথে ঠিকঠাক আছে। আচ্ছা চলে আসি পরেরটায়, 2 নম্বর ম্যাথে চলে আসি। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাইলে 27 প্লাস 273 কেলভিন, এইটা করলে পাওয়া যায় হচ্ছে 300 কেলভিন। কতটা অণু? 500টা অণু।
তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 500। মিথেন অণু, মিথেনের কথা বলে দিছে। সো মিথেন একটি বহু পারমাণবিক গ্যাস, মিথেন একটি বহু পারমাণবিক গ্যাস। তাহলে আমরা যদি ডিগ্রিজ অফ ফ্রিডম বসায় দেই, কাইনেটিক এনার্জি সমান আসবে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এন কে ইন্টু টি, বা এখানে কি লেখা যাবে? ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 5, সরি 5 না 6 হবে। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু হবে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 500 ইন্টু কে সমান কি লেখা যায়? কে এর মান আমি মুখস্থ লিখি না কখনো। কে সমান আমি সবসময় বসাই হচ্ছে আর ডিভাইডেড বাই এন এ। মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিব। তাইলে উপরে কি হবে? উপরে হবে হচ্ছে 8.314 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 300। জায়গা হইতেছে না, কি একটা অবস্থা। দেখি এবার ক্যালকুলেশনটা করি। 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 500 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 6.023 ডিভাইডেড বাই 10⁻23 ইন্টু 300। কত আসে রে তোদের অ্যান্সার? আমার তো খুব, ভাইয়া 1 নম্বর উত্তর ভুল হয়েছে। 1 নম্বর উত্তর কেন ভুল হয়েছে ভাইয়া? এটা কি আমার ক্যালকুলেটরে মুডের কারণে এরকম কোনো ঝামেলা হয়েছে? 6.21 10⁻−18, 6.21 ইন্টু 10⁻−18, 6.211, ওটা লিখলাম না, ইন্টু 10⁻−18 জুল। দ্যাটস দ্য অ্যান্সার। এই কে? হাফসা, হাফসা ভাইয়া 1 নম্বরটা কোথায় ভুল হয়েছে? কি ভুল হয়েছে আমাকে একটু জানাবেন। 1 নম্বরটা তো আমার হিসাবে ঠিকঠাকই আছে, ভুলটা কি হয়েছে আমাকে একটু বলেন। ভুলটা কি হয়েছে আমাকে একটু বলবেন কাইন্ডলি। ফোর ওয়ান ট্রিপল ফাইভ জিরো না, 41550 তো হয় না ভাইয়া। 5 ইন্টু 5 ইন্টু 8.314 ইন্টু 400 ডিভাইডেড বাই 2, 41570 এটাই আসে ভাইয়া। হাফসা তুমি কিছু একটা ভুল করছো। 41570, 41570 এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, 41570। ওকে ফাইন, দেখি একটু সামনে আগাই। তাহলে দেখেন আজকে কিন্তু মেলা পড়ালেখা করে ফেলছি আমরা। স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ে ফেলছি, গ্যাসের গতিশক্তি পড়ে ফেলছি, মোটামুটি মানে ব্যাপক জ্ঞান অর্জন করে ফেলছি আমরা। ঠিক আছে, আচ্ছা এরপরে গ্যাসের গতিশক্তি, এবার আসো এই তো ম্যাক্স 5 মিনিট, ম্যাক্স 5 মিনিট। এবারে আসেন স্বাধীনতার মাত্রা বা গ্যাসের গতিশক্তি ফিজিক্সে একরকম, কেমিস্ট্রিতে একরকম। ব্যাপারটা এখনই তোদেরকে আমি ধরাই দিয়ে যাচ্ছি, এবং কেন কেমিস্ট্রির ব্যাপারটা ওই রকম এই ব্যাপারে তোরা শাওন ভাইকে ধরবি, যে ভাই শাওন ভাই আপনি কি আমাদেরকে ভুল টুল পড়াই দিচ্ছেন নাকি। ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার কি ধরনের গ্যাস, কেমিস্ট্রি কোনো এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস, এগুলা কোনো কিছুর ধার ধারে না। কেমিস্ট্রি খুবই রাফ অ্যান্ড টাফ। কেমিস্ট্রির কথা হচ্ছে হিলিয়াম হোক, নিয়ন হোক, জেনন হোক, হোক সেইটা অক্সিজেন, নাইট্রোজেন, হোক সেইটা কার্বন ডাইঅক্সাইড, হোক সেইটা মিথেন, হোক সেইটা জলীয় বাষ্প, যে কোনো ধরনের গ্যাস হোক না কেন, যে কোনো ধরনের গ্যাস হোক না কেন, কেমিস্ট্রিতে অলওয়েজ কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3/2 অফ NRT। কেন আমি জানি না, এটা শাওন ভাইরে জিজ্ঞেস করবি
যে ভাই কেন কেমিস্ট্রিতে স্বাধীনতার মাত্রা আমরা কাউন্ট করি না, স্বাধীনতার মাত্রা আমরা কেন কেমিস্ট্রিতে কাউন্ট করি না, এইটা শাওন ভাইকে জিজ্ঞেস করবি, বা শোভন ভাইকে জিজ্ঞেস করবি, বা শিশির ভাইকে জিজ্ঞেস করবি। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এইটা হচ্ছে কেমিস্ট্রির জন্য যে কোনো গ্যাসের গতিশক্তি। কেমিস্ট্রিতে যে কোনো গ্যাস বললেই 3/2 nRT। আর ফিজিক্সের জন্য কাইনেটিক এনার্জি সমান কি? ফিজিক্সের জন্য কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু nRT। এই হচ্ছে দুইটা বেসিক পার্থক্য, এই হচ্ছে দুইটা বেসিক পার্থক্য। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। 10 এর পাওয়ার তো 28 হয় না, 10 এর পাওয়ার 28 হয় না, 10 এর পাওয়ার তো -18 হয়। কি একটা চিল হচ্ছে বাইরে বলো দেখি। আচ্ছা আচ্ছা, একটু উপরে উঠো, একটু উপরে উঠো, একটু উপরে উঠো। শোভ, শোভ 7270 ডিগ্রিজ অফ ফ্রিডম 5 বুঝলাম না ভাইয়া, ডিগ্রিজ অফ ফ্রিডম 5 বুঝেন নাই, ডিগ্রিজ অফ ফ্রিডম 5 বুঝেন নাই ভাইয়া। এইটা অক্সিজেনের কথা বলছে। অক্সিজেন কিরকম গ্যাস ভাইয়া? অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, এবং এই দ্বিপারমাণবিক গ্যাসের কি বাইর করতে বলছে? মোট গতিশক্তি। তো দ্বিপারমাণবিক গ্যাসের মোট গতিশক্তি বাইর করতে বললে দ্বিপারমাণবিক গ্যাসের, এই যে দ্বিপারমাণবিক গ্যাস অক্সিজেন, মোট গতিশক্তি হইলে ডিগ্রিজ অফ ফ্রিডম 5, রৈখিক গতির জন্য 3, কৌণিক গতির জন্য 2, মোট গতিশক্তি হচ্ছে 5, 3 2 5 যোগ করে দিলাম। সাইফ ভাইয়া আশা করছি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে গ্রুপে দেখলাম ভাইয়া পোস্ট টোস্ট করছে। আমি হচ্ছে ভাইয়ের সাথে পার্সোনালি ফোনে কথা বলি নাই, ক্লাস শেষেই একটা কল দিব করে ভেবে রাখছি। ঠিক আছে, ওকে। গতিশক্তি বললে মোট গতিশক্তি বসাবো, গতিশক্তি বললে মোট গতিশক্তি বসাবো। ব্রাদার, আই এম টেকিং ক্লাসেস উইথ হাই ফিভার বাট আই এম এবল টু concentrate and read. Thank you very much. My pleasure bhaiya that you are attending this class in a serious illness, that's why. আচ্ছা, শেখ জাকিয়া, শেখ জাকিয়া একটা ভালো কোশ্চেন করছে। শেখ জাকিয়া বলছে যে ভাইয়া আমরা আর এর মান 8.314টাই কেন বসাইলাম, আর এর আরেকটা মান আছে 0.0821, ওইটা কেন বসাইলাম না? তাইলে কারণটা শুনে নাও, ক্লাস শেষ, ক্লাস এক্সটেন্ড করে আমি কথা বলতেছি। তো কারণটা শুনে নাও। গতিশক্তির একক কি? যে কোনো শক্তির একক হচ্ছে জুল। গতিশক্তি বা যে কোনো শক্তির একক কি? জুল। এই জন্য আমরা আর এর সেই এককটা বসাইছি বা সেই মানটা বসাইছি যেটাতে জুল আছে, যেটাতে জুল আছে আমরা সেই মানটা বসাইছি। যেখানেই গতিশক্তি বাইর করতে বলবে সেখানেই 8.314 জুল পার মোল কেলভিন, জুল। ঠিক আছে, কোয়ার্টার শেষ হলে বন্ধ দিবে না, না না কোয়ার্টার শেষ হলে বন্ধ দিবে না তাসিনা আপু। কোয়ার্টার শেষ হওয়ার পরে সর্বোচ্চ 7-10 দিনের একটা বন্ধ পাইতে পারেন। পড়তে বসলে ক্ষুধা লাগে, এটা তো ভালো। আর পড়তে বসলে আমার খালি ঘুম আসতো, তোর তো ক্ষুধা লাগে, তুই আশেপাশে খাবার দাবার রাখবি, আম্মুকে বলবি আম্মু পড়তে বসলে আমার ক্ষুধা লাগে, দেখবি আম্মু পিঠা পায়েস পুডিং নাস্তা টাস্তা এনে একটা এলাহি কাণ্ড বাধায় দিবে। ঠিক আছে সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো ভালো কথা বলছেন, ফেভারিট ক্লাস ব্লা 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 এভরি টপিক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটা স্ক্রিনশট নিয়ে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিবেন, তাইলে অনেক খুশি হব। ভাইয়া জিমি নামটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করে কেন? আমরা ইউনিভার্সাল, আমরা কি শুধুমাত্র এক দলে থেকে যাব নাকি? আমরা ছড়িয়ে ছিটিয়ে যাব এই বিশ্ব মানবতার, বিশ্ব মানব জাতির মাঝখানে। ভাবছিলাম পদার্থবিজ্ঞান কঠিন হবে, না পদার্থবিজ্ঞান কঠিন না, পদার্থবিজ্ঞান অনেক সহজ। আচ্ছা বইয়ে, আচ্ছা একটু উপরে উঠো, একটু উপরে উঠো, আরো থামো। বইয়ে অনেক সময় দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট গতিশক্তি বাইর করলে 3/2 nRT ইউজ করা, এইটা ভুল, এইটা ভুল।
নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন যে কোনো ধরনের দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা, মোট গতিশক্তি বললে স্বাধীনতার মাত্রা হবে 5। মোট গতিশক্তি বললে দ্বিপারমাণবিক গ্যাসের মোট গতিশক্তি বললে স্বাধীনতার মাত্রা হবে 5। ব্যাস, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। ঠিক আছে, ওকে ওকে তামিম, ভালো ভালো কথা বলছিস, লাভ ইউ সো মাচ, লাভ ইউ ব্রো। শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিস। ওকে ফাইন, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাকুক বাচ্চা লোক, আজকে এই পর্যন্তই থাকুক। শক্তির সমবিভাজন নীতি এইটুকু আমরা পরে পড়বো। সো আজকে ভাই কয় তারিখ? সো আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। সো আজকের পড়ালেখা এই পর্যন্তই। ক্লাস অনেক মনোযোগ দিয়ে করলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ভাইয়া। গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দে, আমি দেখে শুনে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে দিব। বই পড়লে কনফিউজড হওয়ার তো উচিত না, বই পড়লে তো আসলে মানে আরো কনসেপচুয়ালি ডেভেলপ করার কথা, বই পড়লে তো কনসেপচুয়ালি আরো ডেভেলপ করার কথা। একটা হাসি দেন, এই নে একটা হাসি, লা 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 রু 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 রু। এই অধ্যায়ে কোনো রস নেই, ভালো লাগছে না, হায় হায়, এত এত তাইরে নাইরে ঝাঙ্কার বিটস পড়াইতেছি, তাও তুই রস খুঁজে পাচ্ছিস না, হায় হায় রে, কই যাব কই যাব। পুরো ক্লাস বুঝতে পারছিস? ওকে ওকে, হ্যাঁ আপনার কমেন্ট দেখা যায় সাদিয়া আপু। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের পড়ালেখা থাকুক, এবং ক্লাসটা আমরা শেষ করতে চাই একটা ভালো কথা দিয়ে অ্যাজ ইউজুয়াল। সেটা হচ্ছে, কেউ কি আমাকে এই কথাটার মিনিং বলতে পারেন? কে রে আমাকে ফোন দিচ্ছে? তার উপর আমার ম্যাডাম ক্লাসে ক্লাসে সাউন্ড আছে। পারপেচুয়াল অপটিমিজম। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ। অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ, বা অপটিমিজম মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি পজিটিভ থিঙ্কিং। অপটিমিজম মানে হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তারিন, তারিন ক্লাস শেষ, সোনার বাংলাদেশ। সো পারপেচুয়াল অপটিমিজম, পারপেচুয়াল মানে হচ্ছে কন্টিনিউয়াস বা লাগাতার, যে কন্টিনিউয়াসলি আমি পজিটিভ থাকার চেষ্টা করতেছি, কন্টিনিউয়াসলি আমি আশাবাদী একজন মানুষ, যে যা কিছু আমার জীবনে ঘটবে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো ঘটবে। সো দিস ইজ কল্ড পারপেচুয়াল অপটিমিজম, কন্টিনিউয়াস আশাবাদ। সো পারপেচুয়াল অপটিমিজম ইজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। আপনি দেখবেন আপনি অনেক বেশি এনার্জাইজড ফিল করতেছেন, আপনি অনেক বেশি কি বলবো পজিটিভ মাইন্ডসেটের ভিতরে আছেন, এবং রেজাল্ট আপনার ফেভারেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোয়ার্টার ওয়ান শেষ হবে কবে? কোয়ার্টার ওয়ান ইনশাল্লাহ সেপ্টেম্বর, তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সেপ্টেম্বর মাসের মধ্যেই কোয়ার্টার ওয়ান শেষ হওয়ার কথা, কোয়ার্টার ওয়ান শেষ হওয়ার কথা। ঠিক আছে, ওকে ক্লাস শেষ, জয় বাংলা, লাভ ইউ এভরিওয়ান, টাটা, বাই বাই।